আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিষিদ্ধ 4 অথবা ফ্রম টিভি সিরিজ সিজন 4-এ। আজকের এই ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি সিজন 4-এর প্রথম এপিসোড এক্সপ্লেন। কিন্তু তার আগে যেহেতু প্রায় 1 বছর লম্বা একটা গ্যাপ ছিল, তাই সিজন 3-এর গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংক্ষেপে না বললে সিজন 4 বুঝতে আপনাদের অনেকটাই সমস্যা হবে। তাই চলুন শুরুতেই খুব সুন্দরভাবে রিক্যাপ করে নেই সিজন 3। প্রথমেই আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন স্মাইলি মনস্টার অর্থাৎ সেই হাস্যজ্জ্বল রাক্ষসকে বয়েড নিজ হাতে হত্যা করেছিল। সেই সময় বয়েড বলেছিল, ইয়োর ব্লাড ইজ মাই ব্লাড নাও, অর্থাৎ তার রক্তে এমন এক ক্ষমতা এসেছে যার মাধ্যমে এই রাক্ষসদের সহজেই হত্যা করা সম্ভব। এরপর বয়েড এবং কেনি মিলে রাক্ষসটির দেহ আগুনে পুড়িয়ে ফেলে। অন্যদিকে তাবিথা এবং জেড বারবার সেই রহস্যময় ঘোল চিলড্রেনদের দেখতে থাকে। তারা বারবার একটা শব্দই বলছিল, আংখুয়ে, যার অর্থ তখনও তাদের অজানা ছিল। এক পর্যায়ে তাবিথা ভিক্টরের সাহায্যে ওয়াচ টাওয়ারে পৌঁছে যায়। সেখানে তার দেখা হয় সাদা পোশাক পরা সেই রহস্যময় ছেলের সাথে। ছেলেটি তাকে বলে এই শহর থেকে বের হওয়ার একমাত্র পথ এটা। এরপরই হঠাৎ করে সে তাবিথাকে টাওয়ারের উপর থেকে নিচে ফেলে দেয়। কিন্তু অবাক করার বিষয় হলো, তাবিথার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে বাস্তব পৃথিবীতে খুঁজে পায়। সেখানে সে ভিক্টরের লাঞ্চ বক্সে থাকা ঠিকানার মাধ্যমে তার বাড়িতে পৌঁছে যায় এবং ভিক্টরের বাবা হেনরির সাথে দেখা করে। প্রথমে হেনরি কিছুই বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তাকে সব কিছু মেনে নিতে হয়। হেনরি এরপর তাবিথাকে ভিক্টরের মা মিরিন্ডার আঁকা ছবি দেখায়, যেগুলোর মধ্যেই লুকিয়েছিল ভবিষ্যতের ইঙ্গিত, অর্থাৎ সিজন 4-এর ক্লু। এরপর তারা একটি বোটল ট্রি খুঁজতে বের হয়, কিন্তু পথে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং হেনরি আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তারা আবার সেই রহস্যময় গাছের সামনে পড়ে, আর সেখান থেকে তারা আবার সেই অভিশপ্ত শহরে ফিরে যায়। এদিকে অ্যাম্বুলেন্সে থাকা ড্যানি অ্যাকোস্টা এবং অন্য পুলিশ রাতের অন্ধকারে এক মহিলাকে পড়ে থাকতে দেখে, কিন্তু কাছে যেতেই সেই মহিলা ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়ে তাকে হত্যা করে। অবশেষে ভিক্টর তার বাবার সাথে বহুদিন পর দেখা করে। সে জানায় ক্রিস্টোফারকে সেই সাদা পোশাকের ছেলে বলেছিল গাছের ভিতর দিয়ে গেলে ঘোল চিলড্রেনদের বাঁচানো সম্ভব, কিন্তু ক্রিস্টোফার সেটা করেনি। ফলে ভিক্টরের মা মিরিন্ডা নিজেই বের হয়ে যায় এবং সেই চেষ্টাতেই তার মৃত্যু হয়। এই ঘটনার জন্য ভিক্টর নিজেকেই দায়ী করে। এরপর তাবিথার সিদ্ধান্ত নেয়, সে যেহেতু বের হওয়ার পথ খুঁজে পেয়েছে, সে আবার সেই পথ অনুসরণ করবে এবং একদিন সবাইকে এই শহর থেকে মুক্ত করবে। জিম তাকে বাধা দিলেও তাবিথা শেষ পর্যন্ত শহর থেকে বের হয়ে যায়। অন্যদিকে ফাতিমার গল্প পুরোপুরি অদ্ভুত দিকে মোড় নেয়। আল্ট্রাসাউন্ডে দেখা যায় তার গর্ভে কোনো সন্তান নেই, কিন্তু স্পষ্টভাবে অনুভব করছিল কিছু একটা আছে তার পেটের গর্ভে। ধীরে ধীরে তার আচরণ বদলে যায়। পচা খাবার আর মানুষের রক্তের প্রতি তার আকর্ষণ তৈরি হয়। এই সময় এক কিমোনো পরা আত্মা অ্যালজেনকে প্রভাবিত করতে থাকে। সে বলে, যদি ফাতিমার সন্তান জন্ম নিতে পারে তাহলে সবাই এই শহর থেকে মুক্তি পাবে। এই বিশ্বাসে অ্যালজেন ফাতিমাকে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রাখে। যখন বয়েড এটা জানতে পারে, সে অ্যালজেনকে জেরা করতে থাকে, কিন্তু অ্যালজেন কিছুই বলে না। শেষে সারা তার চোখে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে তাকে বাধ্য করে সত্য বলাতে। বয়েড, কেনি ও অন্যরা ফাতিমাকে উদ্ধার করতে চলে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কিমোনো পোশাক পরা আত্মা ফাতিমার গর্ভ থেকে শিশুটিকে নিয়ে গুহায় চলে যায়। বয়েড তাকে অনুসরণ করে এবং দেখে শিশুটি দ্রুত বড় হয়ে সেই রাক্ষসে পরিণত হচ্ছে যাকে সে আগেই হত্যা করেছিল। ফাতিমা পরে সত্যটা জানায়, এই শহরের মানুষ অমর হওয়ার জন্য শিশুদের বলি দিত, আর সেই কারণেই তারা রাক্ষসে পরিণত হয়েছে। এদিকে জেড ও তাবিথা বোতলের নম্বর থেকে একটি মিউজিক নোট খুঁজে বের করে। সেই সুর বাজানোর পর ঘোল চিলড্রেনরা আবার আসে এবং বলে, আংখুয়ে। এবার তারা বুঝতে পারে এর অর্থ রিমেম্বার, অর্থাৎ স্মরণ করা। এই মুহূর্তেই তাবিথার সব মনে পড়ে যায়। সে আগের জন্মে মিরিন্ডা ছিল আর জেড ছিল ক্রিস্টোফার। তারা বহু জন্ম ধরে এই শহর থেকে মুক্ত হওয়ার চেষ্টাও করেছে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে। অন্যদিকে জুলি টাইম ট্র্যাভেলের ক্ষমতা অর্জন করে, কিন্তু সে জানে না ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। সব শেষে জিমের সামনে ভবিষ্যৎ থেকে জুলি এসে তাকে সতর্ক করে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। ঠিক তখনই হলুদ পোশাক পরা সেই রহস্যময় ব্যক্তি উপস্থিত হয় এবং বলে,
নলেজ কামস উইথ এ কস্ট, যার অর্থ হলো কিছু শিখতে চাইলে তার জন্য অবশ্যই কিছু চোকাতে হয়। জিম তাকে থামানোর চেষ্টা করলে লোকটি তাকে নির্মমভাবে হত্যা করে। তো এই ছিল সিজন 3 এর সংক্ষিপ্ত বর্ণনা। এবার আমরা চলে যাব সিজন 4 এর প্রথম এপিসোড এক্সপ্লেনে। তো সাথে আছে আমি জেইন, আর আপনারা দেখছেন জেইনস থিয়েটার ভূত। হলুদ পোশাক পরা রহস্যময় ব্যক্তিটি জিমকে নিষ্ঠুরভাবে হত্যা করার পর জুলিকে উদ্দেশ্য করে বলে, তুমি যতই চেষ্টা করো না কেন কখনোই এই ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। ঠিক সেই মুহূর্তেই জুলি হঠাৎ করেই সেখান থেকে গায়েব হয়ে যায়, যেন সে কখনো সেখানে ছিলই না। আর আপনাদেরকে ক্লিয়ার করেই বলি, এই জুলি কিন্তু বর্তমানের জুলি নয়, এটা হলো ভবিষ্যৎ থেকে আসা জুলি। আর এই দৃশ্য দেখে হলুদ পোশাক পরা লোকটি অদ্ভুতভাবে হাসতে শুরু করে, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি, যেটা পুরো পরিবেশটাকে আরও বেশি আতঙ্কজনক করে তোলে। মৃত্যুর ঠিক আগে জিমের কাছে এসে সে নিচু স্বরে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, কারণ তুমি সবসময় কঠোর পরিশ্রম করেছো এবং নিজের পরিবারকে রক্ষা করার চেষ্টা করেছো, কিন্তু এরপর কি ঘটতে চলেছে সেটা তুমি আর দেখতে পাবে না। আর সেটাই আমার ফেভারিট পয়েন্ট। এরপর আমরা একটি নতুন চরিত্রকে দেখতে পাই, যাকে দেখতে অনেকটা একজন ধর্মযাজকের মতো লাগে, বলতে গেলে একদম ফাদার খাত্রির মতো। সে ধীরে ধীরে এই রহস্যময় শহরের দিকে এগিয়ে আসছিল। চারপাশের নীরবতা, একটা অজানা অস্বস্তি যেন তাকে ঘিরে ধরেছিল। এক পর্যায়ে সেও রাস্তার মাঝে একটি বিশাল গাছ পড়ে থাকতে দেখে, ঠিক যেমনটা আমরা আগেও দেখেছি। এই দৃশ্য দেখে সে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। তারপর অন্যদের মতো সেও গাড়ি ঘুরিয়ে পেছন দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা জানি এই শহরের ক্ষেত্রে ফিরে যাওয়া মানেই আসলে সে আবার সেই একই জায়গায় ফিরে আসা, একটা শেষ না হওয়া চক্র। এদিকে ফাতেমা সেই ভয়ঙ্কর রাক্ষসের ব্যাপারে সব কিছু বলার পর শারীরিকভাবে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। এই অবস্থায় কেনি দ্রুত এলিসকে বলে ফাতেমাকে কলোনি হাউসে নিয়ে যেতে, আর নিজে কোনো সময় নষ্ট না করে বয়েডকে খুঁজে বের করার জন্য সেই অন্ধকার গুহার ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি পুরনো আমলের বাতি, যার ক্ষীণ আলোয় সে সামনে এগোতে থাকে। চারপাশে শুধু অন্ধকার, ভেজা দেওয়াল আর এক ধরনের চাপা ভয়। সে বারবার বয়েডের নাম ধরে ডাকতে থাকে। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরে। সে চমকে ওঠে, দেখা যায় সেটা বয়েড। বয়েড তাকে ইশারায় চুপ থাকতে বলে এবং দ্রুত বাতিটা নিভিয়ে দেয়। অন্ধকারে ডুবে যাওয়ার সাথে সাথেই তারা দুজনেই বুঝতে পারে তারা একা নয়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর সত্তাটি আবার সামনে আসে, যাকে তারা আগেই আগুনে পুড়ে ফেলেছিল। সে ধীরে ধীরে সামনে এসে বলে, আবার দেখা হয়ে গেল কেনি। এই কথা শুনে কেনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, যাকে তারা মেরে ফেলেছে সে আবার ফিরে এলো কীভাবে। বয়েড আর দেরি না করে কেনিকে নিয়ে দ্রুত উপরের দিকে উঠে যায় এবং দরজা বন্ধ করে দেয়। তারপর বয়েড কেনিকে জানায় ফাতিমার গর্ভে যে বাচ্চাটি ছিল সেটাই আসলে সেই রাক্ষস। সে ব্যাখ্যা করে, যখন সে গুহার ভেতরে ঢোকে তখন দেখতে পায় সেই বাচ্চাটি অস্বাভাবিকভাবে দ্রুত বড় হচ্ছে, আর তার চারপাশে আরও কয়েকটি রাক্ষস তাকে ঘিরে আছে, যেন তারা তাকে রক্ষা করছে। এক পর্যায়ে সেই বাচ্চাটি পূর্ণ রূপ নিয়ে রাক্ষসে পরিণত হয়। এই কথা শুনে কেনি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়, কারণ এই সত্যটা তার কল্পনারও বাইরে ছিল। অন্যদিকে কলোনি হাউসের ডোনা ক্রিস্টিকে নিয়ে আসে। তখনও ক্রিস্টির পা পুরোপুরি ভালো হয়নি, কিন্তু পরিস্থিতির কারণে তাকে নিয়ে আসতেই হয়েছে। বাইরে সারা বসেছিল, তার শরীরে রক্ত লেগেছিল, যা দেখে বোঝা যায় কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। ডোনা তাকে জিজ্ঞেস করে বয়েড কি তাকে কিছু বলেছে। সারা ইশারায় জানায় না, বয়েড তাকে কিছুই বলেনি। তবে সে জানায় এই শহরের মানুষ এখন ফিরে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই অবস্থায় তার এখানে থাকা ঠিক হবে না, সে চলে যেতে চায়। ডোনা কিছুক্ষণ ভেবে তাকে বলে হয়তো সেটাই ভালো হবে। এরপর ক্রিস্টি জানতে চায় এখানে আসলে কি হচ্ছে। ডোনা কোনো উত্তর না দিয়ে তাকে দ্রুত একটি রুমের দিকে নিয়ে যায়। রুমের ভেতরে দেখা যায় অ্যালজিন বিছানায় শুয়ে আছে, তার হাত দিয়ে চোখ চেপে ধরা। তার পাশে অ্যাকোস্টা পাহারা দিচ্ছিল। ডোনা ও ক্রিস্টি ভিতরে ঢুকতেই অ্যাকোস্টা তাদের দিকে বন্দুক তাক করে। ডোনা তাকে শান্ত করে জানায় ক্রিস্টি একজন ডাক্তার, সে অ্যালজিনকে চিকিৎসা করবে। তারপর তারা অ্যালজিনকে ঘুরিয়ে তার মুখ দেখায়। তার অবস্থা দেখে ক্রিস্টি হতবাক হয়ে যায়। সে জানতে চায় কি ঘটেছিল। ডোনা জানায় সারা তার এক চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তবে এর পেছনে একটা কারণ আছে। ক্রিস্টি যখন অ্যালজিনের হাত সরিয়ে তার চোখ দেখে সে সত্যিই চমকে ওঠে, কারণ দৃশ্যটা ছিল অত্যন্ত বীভৎস।
ঠিক তখনই দরজায় নক হয়। একটি মেয়ে ভিতরে ঢুকে জানায় এলিস এবং ফাতেমা কলোনি হাউসে ফিরে এসেছে। সে অ্যালজিনের অবস্থা দেখে প্রশ্ন করতে থাকে কি হয়েছে। ডোনা তাকে দ্রুত বাইরে যেতে বলে। মেয়েটি জিজ্ঞেস করে সে কি কিছু বরফ নিয়ে আসবে। ডোনা অনুমতি দেয় আর দ্রুত দরজা বন্ধ করে দেয়। এদিকে সেই রহস্যময় ইয়েলো ম্যান জঙ্গলের একটি নির্জন জায়গায় গিয়ে মাটি খুঁড়তে থাকে। কিছুক্ষণ পর সে একটি পুরনো ব্রিফকেস বের করে। তারপর ধীরে ধীরে সে হাসতে শুরু করে এবং নিজের পোশাক খুলতে থাকে, যেন সে তার আসল রূপে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময় ওই লোকটির গাড়ি সেই জঙ্গলের পাশ দিয়ে যেতে দেখা যায়, যা ইঙ্গিত দেয় নতুন কেউ এই শহরের দুঃস্বপ্নে নতুন করে প্রবেশ করতে যাচ্ছে। অন্যদিকে প্রচণ্ড রাগ নিয়ে বয়েড শেরিফ স্টেশনে আসে। তার পেছন পেছনে কেনিও চলে আসে। বয়েড একটি গোপন চেম্বার খুলে একটি বুলেটের বক্স বের করে। সে বক্স খুলে কিছুটা বুলেট হাতে নেয়। কেনি বারবার জিজ্ঞেস করতে থাকে সে কি করতে চায়। বয়েড রেগে গিয়ে বলে এই শহরে যত মানুষ আছে এই বুলেটগুলোই তাদের জন্য যথেষ্ট। সে জানতে চায় এই শহরে ঠিক কতজন মানুষ আছে, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে সবাইকে গুলি করে মেরে ফেলবে। তার যুক্তি, মানুষগুলো বিদ্রোহ করছে, নিজের ইচ্ছায় শহর ছাড়ার চেষ্টা করছে, কিন্তু এতে তারা কোনোভাবেই ওই রাক্ষসগুলোর বিরুদ্ধে জিততে পারবে না, বরং এতে তাদের নিশ্চিত মৃত্যু আরও দ্রুত চলে আসবে। কিছুক্ষণ পর বয়েড বুঝতে পারে সে আসলে কেনির উপর অযথা রেগে যাচ্ছে। তখন কেনি শান্তভাবে জানায় এই শহরে এখন মাত্র 47 জন মানুষ জীবিত আছে। শেষবার যখন টিলি বেঁচে ছিল তখন এই হিসাব ছিল। এই কথা শুনে বয়েড ধীরে ধীরে শান্ত হয়ে যায়, কারণ সে জানে তারা ইতিমধ্যেই অনেক মানুষকে হারিয়েছে, আর এই পরিস্থিতিতে মানুষের এমন আচরণ খুবই স্বাভাবিক। ওইদিকে অ্যালজিন ক্রিস্টিকে বলে তোমার কি মনে হয় আমি খুব খারাপ মানুষ? ক্রিস্টি তাকে বলে এখানের পরিবেশ মানুষকে খারাপ বানিয়ে ফেলে। তারপর ক্রিস্টি অ্যাকোস্টাকে অনুরোধ করে তাকে একটু সাহায্য করার জন্য। অ্যাকোস্টা তার কথা মতো অ্যালজিনের মাথা চেপে ধরে, আর ক্রিস্টি প্রস্তুতি নেয় তার আহত চোখ সেলাই করার জন্য, তা না হলে এই চোখে ইনফেকশন হয়ে যেতে পারে। তখন অ্যালজিন ক্রিস্টিকে বারবার বলছিল ফাতেমার সন্তান ঠিকমতো এই পৃথিবীতে আসলেই তার মাধ্যমে আমরা আসল পৃথিবীতে ফিরে যেতে পারবো। ক্রিস্টি তাকে বোঝায় তোমার আগেও আরও বহু মানুষকে ওই অদৃশ্য শক্তিগুলো মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং তাদেরকে অনেক ভুল ও ভয়ানক কাজ করিয়েছিল। এই কথা বলার পর ক্রিস্টি অ্যালজিনের চোখ সেলাই করে বন্ধ করে দেয়। এদিকে তাবিতা আসল সত্যটা জানার পর বেশ কিছুক্ষণ একা থাকার পর জঙ্গল থেকে শহরে চলে আসে। তখন ডায়নার থেকে জুলি ও ইথান বেরিয়েছে। তাবিতা জিজ্ঞেস করে তাদের পিতা কোথায়। ইথান বলে এখনও সে ফেরেনি। তাবিতা জুলিকে বলে শীঘ্রই তারা সেপারেট হয়ে যাবে। জুলি তার কারণ জানতে চাইলে তাবিতা বলে এমনিতেই তারা সেপারেট হয়ে যাবে, এর বেশি কিছু সে বলে না। ঠিক সেই মুহূর্তে তারা লক্ষ্য করে একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে খুব জোরে এগিয়ে আসছে এবং সেটা শেরিফ স্টেশনের দিকে যাচ্ছে। তখন বিষয়টা বয়েড লক্ষ্য করে তাড়াতাড়ি কেনিকে নিয়ে সেই জায়গা থেকে একটু ফাঁকে সরে যায়, আর গাড়িটি স্টেশন ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। তাবিটা তার সন্তানদের সেখানে অপেক্ষা করতে বলে দ্রুত সেদিকে এগিয়ে যায়। এদিকে বয়েড ও কেনি স্টেশন থেকে বেরিয়ে এসে গাড়ির ভেতরে গিয়ে দেখে সম্পূর্ণ নতুন দুই চরিত্র এই শহরে আবার এসেছে। গাড়িটি সম্পূর্ণ লক হয়ে গেছে, দরজা খুলছে না। তাবিতা লক্ষ্য করে মেয়েটির গলার সামনে মেটাল সিটে আটকে আছে, যার কারণে সে নড়াচড়া করলে গলা কেটে যেতে পারে। সে তার কাছে জানতে চায় তার নাম কি। মেয়েটি জানায় তার নাম সোফিয়া, কিন্তু মেয়েটি প্রচণ্ড ভয় এবং কান্নাকাটি করে বলছিল তার বাবা ঠিক আছে কিনা। তখন দেখা যায় ওই লোকটি সম্পূর্ণ জ্ঞানহীন হয়ে পড়ে আছে। বয়েড তাড়াতাড়ি কেনিকে বলে স্টোর রুম থেকে কিছু গ্যাব ও টুলস নিয়ে আসতে, যেন দরজা ভেঙে লোকটাকে বের করা যায়। কথা মতো কেনি দ্রুত চলে যায় স্টোর রুমে। তখন ওই দিক দিয়েই বেহালা হাতে করে জেড আসছিল। সে কেনিকে জিজ্ঞেস করে কি হয়েছে। কেনি দ্রুত করে বলে নতুন একটি কার ক্র্যাশ করেছে। কেনি দ্রুত তাকে তার সাথে আসতে বলে। জেড আর এক মুহূর্ত দেরি না করে তার সাথে চলে যায় ওই দিকে। এদিকে বয়েড ও তাবিতা মিলে ওই মেটাল শিট সরিয়ে মেয়েটিকে গাড়ির ভেতর থেকে বের করে নিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে মেরিয়েল ও র্যান্ডাল আরও কিছু লোককে নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে সেদিকেই চলে আসে। বয়েড তাড়াতাড়ি বলে ওই লোকটিকে চেক করে দেখতে সে এখনও জীবিত আছে কিনা। মেরিয়েল তাড়াতাড়ি ওই লোকটিকে চেক করতে চলে যায়। মেরিয়েল লোকটিকে চেক করে দেখে সে এখনও জীবিত আছে, তবে তার কোনো হুঁশ নেই। তারপর সে সোফিয়াকে চেক করতে চলে যায়। সে সোফিয়াকে বলে সে একজন নার্স, তার সাথে কি হয়েছিল একটু বিস্তারিত বলতে বলে। সে বলে তারা ট্র্যাভেল করছিল,
হঠাৎ তাদের সামনে একটি গাছ পড়ে থাকতে দেখে। তারা গাড়ি উল্টো ঘুরে মেন হাইওয়ে খুঁজছিল এবং জঙ্গলের ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনছিল। সব মিলিয়ে দীর্ঘ সময় ধরে একই রোড তারা বারবার ঘুরছিল। এই কারণে তার পিতা অনেক বেশি উত্তেজিত হচ্ছিল। এক পর্যায়ে সে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। সে তার বাবাকে থামানোর চেষ্টা করলে এক পর্যায়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। সে লক্ষ্য করছিল তার বাবা কেমন যেন বারবার কাঁপছিল। সে তাদেরকে অনুরোধ করে তার পিতাকে যেভাবেই হোক বাঁচাতে। সে ইমোশনাল হয়ে যায়। ওই সময় জুলি ও ইথান দূর থেকে তাকিয়ে সব দেখছিল। তখনই সেখানে ভিক্টর হাজির হয়। সে জানতে চায় কি হয়েছে। তখন জুলি ইথানকে ভিক্টরের সাথে সেখানে অপেক্ষা করতে বলে সেদিকে এগিয়ে যায়। এদিকে বয়েড সবাইকে নিয়ে ওই দরজাটি খুলে লোকটিকে বের করে, তারপর তাড়াতাড়ি হাসপাতালে পাঠিয়ে দেয়। তখন মেরিয়েল দ্রুত বয়েডকে জানায় সে সোফিয়ার কথা মতো বুঝতে পেরেছে। লোকটি ড্রাইভ করার সময় খিঁচুনি দিয়ে বারবার কাঁপছিল, যেমনটা সে এক সময় এলজিনকে কাঁপতে দেখেছিল। বয়েড তাকে বিষয়টা খতিয়ে দেখতে বলে। তার কথা মতো মেরিয়েল অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। তখন কেনি বয়েডকে বলে আজকে রাতে সে হসপিটালে এই দুজন লোকের নিরাপত্তায় থাকবে এবং তাকে এলিস এবং ফাতিমার নিরাপত্তার জন্য বাসায় চলে যেতে বলে। বয়েড তার কথা মতো চলে যায়। অ্যাম্বুলেন্স যখন জুলি ও ইথানের সামনে দিয়ে ক্লিনিকের দিকে যাচ্ছিল, তখন ইথান জুলিকে জিজ্ঞেস করে তারা কি এই শহর থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। জুলি জানায় দেখা যাক কী হয়। তখনই তাদের কাছে তাবিতা আসে। তারা তাবিতাকে জিজ্ঞেস করে তাদের বাবা কোথায়। তাবিতা একটু চিন্তিত হয়ে বলে অন্ধকার হওয়ার আগেই তার বাবা চলে আসবে, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। এই বলে তাদেরকে বাসার দিকে নিয়ে যায়। তখনই সেখানে জেইড উপস্থিত হয় এবং সে তাবিতাকে বলে তার সাথে কিছু কথা রয়েছে। তাবিতা তার সন্তানদের ঘরের ভেতরে পাঠিয়ে দেয়। তারপর জেইডের কাছে জানতে চায় সে তার সাথে কি কথা বলতে চায়। জেইড বলে আমাদের সাথে যা কিছু হয়েছে সেটা সবাইকে জানাতে হবে। তাবিতা বলে আমাদের সাথে যেটা হয়েছে সেটা আদৌ সত্যি কিনা সেটাই এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। জেইড বলে সেটা সম্পূর্ণ সত্যি। তাবিতা বলে কেউ একজন সারাকে বলেছিল তার সন্তান ইথানকে হত্যা করতে পারলে তারা সবাই এই শহর থেকে বের হতে পারবে। তার কাছে সেই কথাটাই বাস্তব মনে হয়েছিল। সে জেইডকে বোঝায় দেখো আমরা শত বছর ধরে এই শহরে আসছি, মারা যাচ্ছি, আবার জন্ম নিচ্ছি। আমাদের এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না। তাছাড়া আমরা যে বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করছি তারা অলরেডি মারা গেছে। তাদেরকে আমরা নতুন করে কিভাবে বাঁচাবো বলো। জেইড বলে আমাদেরকে জিমের সাথে বসে এই ব্যাপারে আলোচনা করতে হবে। তখন তাবিতা বলে জিম এখন পর্যন্ত বাসায় আসেনি, সে আসলেই এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এই কথা শুনে জেইড সেখান থেকে চলে যায়। আরেকদিকে কলোনি হাউসের সামনে বয়েডের সাথে অ্যাকোস্টার দেখা হয়ে যায়। সে অ্যাকোস্টাকে নিষেধ করে যে খুব শীঘ্রই সন্ধ্যা নেমে আসবে, সে যেন বাইরে ঘোরাফেরা না করে। কিন্তু অ্যাকোস্টা তার কথা মানতে নারাজ। সে বলে তুমি বাচ্চাদের সাথে যেই ব্যবহার করেছো এতে বোঝা যায় তুমি নিজেই একজন রাক্ষস। সে বয়েডের উপর প্রচণ্ড রাগ করে সেখান থেকে চলে যায়। বয়েড কলোনি হাউসের ভেতরে প্রবেশ করলে তখন তার সাথে ডোনার দেখা হয়ে যায়। ডোনা জানতে চায় তুমি কি আজ রাত এখানেই থাকবে, কারণ কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে। বয়েড জানায় হ্যাঁ। ডোনা বলে উপরে ক্রিস্টি অ্যালজিনের ট্রিটমেন্ট করছে আর আমাদের উচিত আলোচনা করা। বয়েড বলে উপরে চলে আসো, সেখানে সমস্ত কিছু আলোচনা করা যাবে। তাছাড়া সে আরও কিছু বলতে চায়। ওইদিকে অ্যাকোস্টা একা একাই ডাইনারে গিয়ে তার জামার সাথে লেগে যাওয়ার রক্ত মুছছিল। তখনই রেডিওতে গান বেজে ওঠে, যার মাধ্যমে ওই অদৃশ্য শক্তি অ্যাকোস্টার সাথে কথা বলার চেষ্টা করছিল। হতে পারে এটাও একটা ম্যানিপুলেট করার উদ্দেশ্য। অ্যাকোস্টা অনেক ইমোশনাল হয়ে যায়। হঠাৎ সে একটি জামা খুঁজে পায়। এদিকে ক্রিস্টি ফাতেমাকে চেক আপ করে জানায় সে ফিজিক্যালি এখন সম্পূর্ণ ঠিক। তারপর সে জানতে চায় যে তার বাচ্চাটা কিভাবে জন্ম নিয়েছিল। ফাতেমা একটু রাগান্বিত হয়ে বলে কিমোনো পোশাক পরা ওই মহিলাটি তার গর্ভ থেকে বাচ্চা বের করে সেই গুহায় নিয়ে যায়, যেমনটা তুমি বলেছিলে আমার গর্ভে কোনো সন্তানই নেই। তখনই সেখানে বয়েড উপস্থিত হয়। ফাতেমা তাকে জিজ্ঞেস করে ওই বাচ্চাটি কোথায়। বয়েড তখন সবাইকে জানায় সে যখন ফলো করতে করতে ওই গুহার ভিতরে চলে যায় তখন সে দেখতে পায় ওই কিমোনো পোশাক পরা আত্মাটি শিশুটিকে একটি জায়গায় রেখে দিল এবং তার চারপাশে বেশ কয়েকজন মনস্টার দাঁড়িয়ে আছে। তারপর ওই শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগলো। এরপর দেখা গেল সে যে মনস্টারকে হত্যা করেছিল সেই পুনরায় জন্ম নিয়েছে ফাতেমার গর্ভে। এলিস বলে সে কি বলছে সেটা সে কিছুতেই বুঝতে পারছে না। ফাতেমা বলে তাহলে আমি কোনো মনস্টারকে জন্ম দিয়েছি। বয়েড জানায় হ্যাঁ। ঠিক সেই মুহূর্তে করিডরের ভেতর থেকে প্রচণ্ড পরিমাণে শব্দ আসতে থাকে।
ডোনা দরজা খুলে দেখে ভিক্টর একটি বেড সরাচ্ছে। সে জানতে চায় এটা সে কেন করছে। তখন সে তার পিতাকে দেখিয়ে বলে আজ থেকে তার পিতা তার রুমমেট, সে তার পিতাকে তার রুমে শিফট করছে। তখন অতিরিক্ত শব্দের জন্য হেনরি ডোনার কাছে ক্ষমা চায়। তারপর বাপ বেটা মিলে ঘরের ভেতরে নিয়ে যায়। তখন ডোনা আবার ফাতেমার রুমের ভেতরে প্রবেশ করে বয়েডকে জিজ্ঞেস করে, তুমি যে মনস্টার বা রাক্ষসকে দেখেছো সত্যিই কি সেই রাক্ষস যাকে তুমি আগে হত্যা করেছিলে? বয়েড বলে, এটা আমি একা দেখিনি, আমার সাথে কেনিও ছিল। এটা যদি তার ভ্রম হয় তাহলে কেনি নিশ্চয়ই ভুল কিছু দেখবে না, কারণ সে তো সম্পূর্ণ ঠিক আছে। তারপর বয়েড ফাতেমাকে জিজ্ঞেস করে, সেই সময় তুমি নিশ্চয়ই কিছু ফিল করেছিলে, সেটা এই মুহূর্তে জানা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আসলে কি ছিল? ফাতেমা বলে, সে সেই সময় একটি ভিশন দেখছিল, আর সেটাতে সে দেখেছিল ওই মনস্টাররা একসময় মানুষ ছিল এবং তারা শয়তানের সাথে ডিল করে চির অমর হওয়ার জন্য নিজেদের সন্তানদের বলি দেয়। সেটা তার কাছে অস্পষ্ট ছিল। বয়েড জানতে চায় তারপর কি হলো। ফাতেমা একটু রেগে গিয়ে বলে, তোমার কি মনে হয় আমি মিথ্যে কিছু বলছি? যখন আমার পেটে ওই সন্তান অনুভব করি তখন তোমরা কেউই আমার কথা বিশ্বাস করনি। আমি জানি না আমি এটা কেন দেখছি, এর বেশি কিছু আমি জানি না। সে গোসল করার জন্য শাওয়ার নিতে চলে যায়। এদিকে ক্লিনিকে সোফিয়া তার বাবার জন্য প্রার্থনা করছিল। তখন কেনি মেরিয়েলের কাছে জিজ্ঞেস করে তার পিতার এখনও জ্ঞান ফিরছে না কেন। মেরিয়েল বলে, তাকে যে ধরনের ওষুধ দেওয়া হয়েছে তাতে এতক্ষণে জ্ঞান ফেরার কথা, কিন্তু কেন ফিরছে না সেটা সেও বুঝতে পারছে না। তখনই সোফিয়া প্রার্থনা শেষ করে কেনির কাছ থেকে ফোন চায় তার মায়ের সাথে কথা বলার জন্য। কেনি তাকে বলে, এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, এমনকি কারো কাছে কোনো মোবাইল নেই। এই কথা শুনে মেরিয়েল সেখান থেকে চলে যায়। সোফিয়া কেনিকে জিজ্ঞেস করে, এই শহরের আসল রহস্যটা কি? আসলে এখানে কি ঘটছে? তখন কেনি তাকে জানানোর জন্য জানালার দিকে নিয়ে যায়। অন্যদিকে তাবিথা জিমের জন্য দরজার সামনে অপেক্ষা করছিল। তখন জুলিও তার পিতার জন্য অনেক চিন্তিত ছিল। সে তার মাকে জিজ্ঞেস করে জঙ্গলে কি এমন হয়েছিল সেটা সে জানতে চায়, কিন্তু তাবিথা সেই বিষয়ে কিছুই বলে না। সে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করলে সেখানে ইথান হাজির হয় এবং তাদের দুজনকে মানা করে অতিরিক্ত চেঁচামেচি না করার জন্য। জুলি তার কাছে এসে ক্ষমা চায়। ইথান তখন তাকে জিজ্ঞেস করে তার বাবা কি মারা গিয়েছে। তখন তাবিথা তার কাছে এসে বলে, এমনটা কিছুই হয়নি, সে কলোনি হাউস অথবা আরবি কারে হয়তো রয়েছে, সকাল হলে সে আবার চলে আসবে। তখন জুলি বলে, বাবা বলেছিল এই জায়গাটা তেমন যেমনটা তুমি ভাববে, অর্থাৎ তুমি খারাপ ভাবলে এই জায়গাটা খারাপভাবে উপস্থাপন হবে, আর ভালো ভাবলে ভালোভাবেই উপস্থাপন হবে, তাই সবসময় পজিটিভ ভাবতে হবে। তার এই কথা শুনে ইথান শান্ত হয় এবং তাবিথাও জুলির কথা শুনে অনেক খুশি হয়। ওইদিকে কেনি সোফিয়াকে এই শহরের রাক্ষসদের ব্যাপারে সব কিছু খুলে বলে এবং তারা কেন টেলিসম্যান দরজা ও জানালায় ঝুলিয়ে রাখে সেই ব্যাপারেও জানায়। তখন সোফিয়া ওই টেলিসম্যান পাথরটি হাত দিয়ে স্পর্শ করে। কেনি তাকে নিষেধ করে যে এটা কোনোভাবেই দরজার সামনে থেকে খোলা যাবে না। সে অনেকটা রিলিজিয়াসভাবে বলে ঈশ্বর আছে বলেই হয়তো তাদেরকে বাঁচানোর জন্য এই টেলিসম্যান পাথর দ্বারা তাদেরকে রক্ষা করছে। এই কথা শুনে সোফিয়ার বেশ ভালো লাগে। সে কেনিকে অনুরোধ করে সে যেন তার সাথে একসাথে প্রার্থনা করে। কেনি প্রথমে রাজি না হলেও একটু পর সে রাজি হয়। তারপর সোফিয়া কেনির হাত ধরে এই শহরের মানুষ ও তার পিতার জন্য প্রার্থনা করে। তারপর সে আবার তার পিতার কাছে চলে যায়। এদিকে ফাতিমা বাথরুমে গোসল করার সময় সে তার পেট ধরে ফিল করে যে এই গর্ভে সে একটি সন্তান লালন করেছিল। তখন ডোনা বয়েডকে বলে এই শহরের মানুষ তার জন্য অপেক্ষা করছে, তারা জানতে চায় বেসমেন্টে কি হয়েছিল। বয়েড অনেক পেরেশানের মধ্যে ছিল। সে বলে আজকেই সোফিয়া ও তার বাবা এই শহরে এসেছে। সে দেখেছিল তার বাবা খিঁচুনি দিয়ে প্রচণ্ড পরিমাণে কাঁপছে, যেটা এই শহরের অনেক মানুষের সাথে হয়েছে। এখন থেকে 15 থেকে 16 বছরের এই মেয়েটিকে এই দুনিয়াতে অভ্যস্ত হতে হবে, বাইরের দুনিয়াকে ভুলে যেতে হবে আর নিজেকে মানিয়ে নিতে হবে ওই ইসমাইলি মনস্টারের সাথে। সে যে কোনো মুহূর্তে আমাদেরকে মেরে ফেলতে পারে। আজ সকালে আমার মনে হয়েছিল যে আমরা হয়তো জিতে যাচ্ছি। সন্ধে হওয়ার পর সবাইকে ঘরে ফিরে আনবো। আমি মনে করেছিলাম ভালো মানুষের সাথে শেষ পর্যন্ত ভালো কিছুই হয়। তবু আমি এই গুহার ভিতরে গিয়েছিলাম। তখন ওই মনস্টার আমাকে দেখে হাসছিল। সেই মুহূর্তে আমি অনুভব করতে পেরেছি আমরা এই শহর সম্পর্কে যা কিছু ভাবছি তারা আমাদের থেকে আরও কয়েক ধাপ এগিয়ে সব কিছু ভেবে রেখেছে। আমরা যত কিছুই চেষ্টা করি না কেন কোনোভাবেই এই শহর থেকে বের হতে পারবো না। সে অনেক ইমোশনাল হয়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে।
তখন তার সামনে ক্রিস্টি এসে দাঁড়ায়। সে তাকে বোঝায় এই শহরে প্রত্যেকটা মানুষ তার উপর ভরসা করে। সে যদি ভেতর থেকে ভেঙে পড়ে তাহলে এই শহরের মানুষগুলোর কী হবে? তারা এক এক করে সবাই সুসাইড করে ফেলবে। তখন এলিস সবাইকে বলে সে একা তার পিতার সাথে কিছুটা কথা বলতে চায়। সবাই যখন বের হয়ে যায় তখন এলিস তার বাবাকে বলে ক্রিস্টি ঠিকই বলেছে, এই শহরের মানুষ সবাই তার উপর ভরসা করে এবং তার কাছে আশা রাখে। বয়েড কাঁদতে কাঁদতে বলে সে ভিতর থেকে ভেঙে পড়েছে। সে আর নতুন করে কোনো পদক্ষেপ নিতে পারবে না। সে এই শহরে আসার পর তার স্ত্রীকে হারিয়েছে, এমনকি সে তার ছেলেকেও হারিয়ে ফেলেছে। এই কথা শুনে এলিস তার বাবাকে জড়িয়ে ধরে এবং তাকে সান্ত্বনা দেয় যে না, সব কিছু এখনও ঠিক আছে, কিছুই হয়নি। অন্যদিকে তাবিথা, জুলি, ইথান জিমের জন্য চিন্তা করতে করতে সোফার উপর বসেছিল। ঠিক সেই মুহূর্তে কিচেনের ভেতর থেকে শব্দ আসে, মনে হচ্ছে কিছু একটা পড়ে গেছে। তারা তিনজন দ্রুত সেদিকে গিয়ে দেখে একটি তরকারির পাত্র নিচে পড়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে কিচেনের ভেতরে সব কিছু নড়াচড়া করতে থাকে। মনে হচ্ছে এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। আর তারা তিনজন প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে ক্লিনিকে সোফিয়া তার পিতার সামনে গিয়ে তার বুকে হাত রেখে একটি মন্ত্র পাঠ করে। তখনই লোকটি জেগে ওঠে। সোফিয়া লোকটিকে জিজ্ঞেস করে, তুমি কি সব কিছু শুনতে পাচ্ছ? সে তার চোখ দুইবার ব্লিঙ্ক করে, তার মানে সে শুনতে পাচ্ছে। তখন সোফিয়া তাকে বলে, তুমি এখন অনেক বেশি কনফিউজ। তুমি বুঝতে পারছো না তুমি এখানে কেন আর কি জন্য। তুমি এই গল্পের একজন গুরুত্বপূর্ণ অংশ। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় লোকটি যখন পড়ে থাকা গাছ দেখে গাড়িটি ঘুরিয়ে যাচ্ছিল তখন গাড়িতে সে একাই ছিল। ঠিক সেই সময় দেখা যায় ওই ইয়েলো ম্যান তার পোশাক খুলে একটি মেয়েতে নিজেকে পরিবর্তন করছে। আর সেই মেয়েটি হলো সোফিয়া। বিশ্বাস করেন এই টুইস্টটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার একদম মাথা ঘুরে গেছে। তারপর সে রাস্তায় গিয়ে দাঁড়ায় যেন লোকটির চোখে পড়ে। লোকটি তাকে দেখা মাত্রই গাড়ি থামায়। তখন সোফিয়া বলে সে রাস্তা হারিয়ে ফেলেছে। লোকটি তাকে বলে সে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এই কথা বলে তাকে গাড়িতে তুলে নেয়। তখন সোফিয়া তার জাদুর মাধ্যমে লোকটিকে কন্ট্রোলে নিয়ে নেয় এবং ইচ্ছাকৃতভাবে এই শহরের ভেতরে গাড়ি অ্যাক্সিডেন্ট করায়। তারপর সোফিয়া লোকটিকে বলে তোমার ভেতরে এখন ভয় জন্মেছে, কারণ তুমি জানো না এরপরে কি ঘটতে যাচ্ছে। আর সেটাই আমার ফেভারিট পয়েন্ট। এরপর আমি এই শহরের মানুষদের ভেতর থেকে ভেঙে ফেলবো। খুব ভালো হতো যদি এটা আমি সবসময় করতে পারতাম। সে ভয়ানকভাবে হাসতে থাকে। তারপর ওই লোকটিকে দম বন্ধ করে মেরে ফেলে। ঠিক সেই মুহূর্তেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। তো প্রথম এপিসোডটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব এখন পর্যন্ত না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ খুব শীঘ্রই আসছে এপিসোড 2। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ সবাইকে।